আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুজ জোহরা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 6 চেক, বিনিময় বিল এবং অঙ্গীকার পত্রের উপর চতুর্থ ক্লাস করছি। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিনিময় বিল, অঙ্গীকারপত্র এবং এদের বৈশিষ্ট্যসমূহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিনিময় বিল কি, কি কি বৈশিষ্ট্য রয়েছে এর, অঙ্গীকারপত্র কি এবং এদের বৈশিষ্ট্য কি, আর এর থেকে আমরা শিখব যে বিনিময় বিলের সাথে অঙ্গীকারপত্রের মূলত পার্থক্যটা কি, এগুলো কোন কোন কাজে ব্যবহার হয়। চলো আমরা ক্লাস শুরু করি। বিনিময় বিল দ্রব্যের বিক্রেতা কর্তৃক ক্রেতাকে দ্রব্যের মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার শর্তহীন আদেশকে বিনিময় বিল বলা হয়। ধারে মাল খরিদের অর্থাৎ ধারে মাল ক্রয় বিক্রয়ের প্রথা থেকেই এই বিনিময় বিলের উৎপত্তি হয়েছে। ধারে লেনদেন হলে ক্রেতাকে লেনদেনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে হয়, কিন্তু অনেক সময় বিক্রেতা ততদিন অপেক্ষা করতে পারে না, তার টাকার প্রয়োজন হতে পারে। তখন সে একটি বিল তৈরি করে ক্রেতার নিকট তা পাঠিয়ে দেয় এবং ক্রেতা তাতে স্বীকৃতি দিয়ে বিক্রেতার নিকট পাঠিয়ে দেয়। বিক্রেতা বিলটি ব্যাংকের নিকট থেকেও ভাঙাতে পারে অথবা তার পাওনাদারকে প্রদান করতে পারে, অথবা ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে যখন ক্রেতা তার টাকাটা ফেরত দেবে। কাজেই দেখা যাচ্ছে যে বিনিময় বিল হচ্ছে দেনার স্বীকারপত্র, অর্থাৎ ক্রেতা সে যে বিক্রেতার কাছ থেকে ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে দেনার শিকার হয়েছে তা স্বীকার করে নিচ্ছে। এতে দেনার পরিমাণ এবং পরিশোধের সময়, তারিখ, স্থান লিপিবদ্ধ থাকে। এটা একটা লিখিত প্রামাণ্য দলিল। এখন আমরা দেখব বিনিময় বিলের জন্য প্রয়োজনীয় শর্তাবলী বা বৈশিষ্ট্যগুলো কি কি। বিনিময় বিল টাকা দেওয়ার একটা নির্দেশ, মৌখিক অনুরোধ নয়। বিলে সর্বদা দেয়া হোক অথবা মেহেরবানি করে দেয়া হোক এ কথাগুলো লেখা থাকে। এই লেখাগুলো দেখে আমরা চিনতে পারবো যে এটা একটা বিনিময় বিল। এটা অবশ্যই লিখিত হবে, কখনোই অলিখিত দলিল হতে পারে না, অলিখিত আদেশ বিল হয় না। লিখিত বলতে হাতের লেখাকে বোঝায়। টাইপ করে কিংবা পেন্সিল দিয়ে বিল লেখা উচিত নয়। পেন্সিল দিয়ে লিখলে এটা যে কেউ এটার উপরে কারেকশন করতে পারে, অন্য পরিবর্তন করতে পারে, তাই পেন্সিল দিয়ে লেখাটা নিরাপত্তার অভাব। আর টাইপ করলে এটা হাতে লিখিত হয় না, যা কিনা বিনিময় বিলের বৈশিষ্ট্য নয়। টাকা দেওয়ার শর্তহীন আদেশ হবে। বিনিময় বিল শর্তযুক্ত হয় না, যেমন রশিদের বিয়ের পর তাকে 1000 টাকা দেওয়া হোক, এরকম টাইপের কোনো শর্ত বিনিময় বিলে দেয়া যাবে না। এগুলো শর্ত দেয়া থাকলে তা বিনিময় বিল হিসেবে বৈধ হবে না। বিল প্রেরক কর্তৃক বিলটি অবশ্যই সহিকৃত বা সাইনকৃত। সহিকৃত বলতে এখানে বোঝানো হচ্ছে সিগনেচারকৃত হতে হবে। বিলে বিলদাতার স্বাক্ষর বা সিগনেচার না থাকলে তা বৈধ হবে না। সিগনেচার নিজের হাতে করা উচিত। রাবার স্ট্যাম্পের সাইন ব্যবহার করা বৈধ নয়, কারণ রাবার স্ট্যাম্প যেখানে সেখানে আমরা বানিয়ে নিতে পারি, এতে করে যে কেউ বিল জালিয়াতি করতে পারে। তাই বিলে অবশ্যই নিজের হাতে কলম দিয়ে স্বাক্ষর করতে হবে। এটি একজন কর্তৃক আরেকজনকে সম্বোধন করে লেখা হয়। যাকে সম্বোধন করা হয় সে ব্যক্তি, ফার্ম, কোম্পানি, কর্পোরেশন প্রভৃতি হতে পারে। নামটা নির্দিষ্ট করে সম্বোধন করা হয়, এতে করে বুঝতে সুবিধা হয়। আদিষ্ট ব্যক্তি বা যার কাছে বিল স্বীকারের জন্য পাঠানো হয় সে অবশ্যই একজন নির্দিষ্ট লোক হবে। বিলে অবশ্যই আদিষ্ট ব্যক্তির বা স্বীকৃতিকারীর দস্তখত থাকবে। প্রাপককেও নির্দিষ্ট হতে হবে অবশ্য। যখন হস্তান্তরকরণ বা সত্তান্তরকরণ হয় তা বাহককে পরিশোধ করা যায়। প্রাপক বা বাহক অবশ্যই একজন নির্দিষ্ট লোক হবে, কোনো কল্পিত ব্যক্তি বা বস্তু হতে পারবে না। পরিশোধ্য টাকার পরিমাণ সুস্পষ্ট এবং নির্দিষ্ট হবে। দ্ব্যর্থকতা পরিহারের জন্য টাকার পরিমাণ কথা এবং অঙ্কে লিখতে হবে, যে অনেক সময় বোঝার সুবিধার্থে যে একটা শূন্য কম বেশি হয়ে গেল কিনা, এজন্য একদমই স্পষ্ট করার জন্য কথা এবং অঙ্কে 2 বার লিখতে হবে। আদেশনামাটি শুধুমাত্র টাকা দেওয়ার জন্যই হবে, কোনো দ্রব্যের জন্য নয়। অর্থাৎ দ্রব্যের পরিবর্তে কখনোই দ্রব্য দেওয়া যাবে না, দ্রব্যের পরিবর্তে টাকাই দিতে হবে। বিলের টাকা দেশের বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের জন্য যে বিনিময় বিল হবে সেটাতে অবশ্যই টাকা দিয়েই পরিশোধ করতে হবে, সেখানে ডলার বা পাউন্ড দিলে হবে না। ঠিক এমনি ভাবে যখন আমরা বিদেশে বা ধরা যাক আমেরিকার জন্য একটা বিনিময় বিল তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে ডলারে পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে টাকা দিয়ে বিনিময় বিল পরিশোধ করা যাবে না। অর্থাৎ যে দেশের বিনিময় বিল সে দেশের মুদ্রায় পরিশোধ করতে হবে। বিলের টাকা চাওয়া মাত্র অথবা নির্দিষ্ট তারিখে অথবা ভবিষ্যতে নির্ধারিত কোনো তারিখে পরিশোধ করা বিধেয়। বিনিময় বিলে বিল প্রস্তুতের তারিখ উল্লেখিত থাকবে। তারিখবিহীন বিল গ্রহণযোগ্য নয়, কারণ তারিখ না থাকলে মেয়াদের পূর্ণতা হিসাব করা যায় না। বিনিময় বিলে প্রয়োজনীয় রেভিনিউ স্ট্যাম্প সংযুক্ত থাকে।
কারণ এটা হচ্ছে একটা দলিল হওয়ার প্রমাণ, যে দলিলটা বৈধ হয় স্ট্যাম্প যুক্ত করলে, আর এই স্ট্যাম্পগুলো ডাকঘরেই পাওয়া যায়। এখন আমরা আসছি প্রতিশ্রুতিপত্র কি। যে দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি শর্তহীনভাবে প্রতিজ্ঞা করে যে নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো বিশেষ তারিখে উক্ত দলিলের বাহক বা অন্য কোনো আদিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে, সে দলিলকে প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতিপত্র বলা হয়। প্রতিশ্রুতিপত্রে টাকা দেওয়ার জন্য কোনো শর্ত থাকে না, এটি কেবল একটি প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি মাত্র। এটিকে অঙ্গীকারপত্র নামেও পরিচিত। প্রতিশ্রুতিপত্র কাউকে শর্তহীনভাবে টাকা দেওয়ার অঙ্গীকার, বিধায় একে অঙ্গীকারপত্র হিসেবেও বলা যায়। পরিশেষে আমরা বলতে পারি যে কোনো একটি লিখিত দলিলকে তখনই প্রতিশ্রুতিপত্র হিসেবে আখ্যায়িত করা হবে বা বলা যাবে যখন এতে দলিল লেখকের স্বাক্ষর থাকবে, নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার অঙ্গীকার থাকবে, নির্দিষ্ট বা নির্ধারণযোগ্য কোনো তারিখে টাকা প্রদেয় হবে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে অথবা বাহককে টাকা প্রদান করতে হবে এবং টাকা প্রদান করার প্রতিজ্ঞা শর্তহীন হবে। এখন আমরা দেখব প্রতিশ্রুতিপত্রের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রতিশ্রুতিপত্র বিনিময় বিলের মতোই অবশ্যই লিখিত হবে। প্রতিশ্রুতিপত্র মৌখিক হতে পারে না, কারণ মৌখিক প্রতিজ্ঞার কোনো আইনগত মূল্য নেই। দুটি পক্ষ, এটা অবশ্যই কমপক্ষে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ প্রতিজ্ঞা করবে এবং এক পক্ষ প্রতিজ্ঞা নেবে, অর্থাৎ একজন আরেকজনের কাছে প্রতিশ্রুতি করছে। শর্তহীন প্রতিশ্রুতিপত্র শর্তহীন একটা দলিল। টাকা দেওয়ার প্রতিজ্ঞা যদি শর্তযুক্ত হয় তবে তা প্রতিশ্রুতিপত্র হয় না। কোনো ঘটনার উপর যদি টাকা দেওয়ার প্রতিজ্ঞা নির্ভরশীল হয় এবং সেই ঘটনা যদি এমন হয় যা অবশ্যই ঘটবে, তবে তা শর্তহীন প্রতিজ্ঞা হিসেবে গণ্য হবে। যেমন, আমার পিতার মৃত্যুর পর আমি টাকা দেব, এটি একটি শর্তহীন প্রতিজ্ঞা, কারণ মানুষ মরণশীল এবং আমার পিতার মৃত্যু অবশ্যই কোনো না কোনো দিন হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতিজ্ঞা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার জন্য হতে হবে। টাকার পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ থাকা বাঞ্ছনীয়। পত্রে প্রতিশ্রুতি যে করছে, অর্থাৎ প্রতিশ্রুতি দাতাকে অবশ্যই সাইন বা সই করতে হবে। যে ব্যক্তি প্রতিশ্রুতি দেয় তাকে প্রতিশ্রুতি দাতা এবং যাকে প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে প্রাপক বলা হয়। প্রাপকের নাম, যার কাছে প্রতিশ্রুতি করা হচ্ছে তার নাম নির্দিষ্ট করে লেখা থাকবে। যেমন, আমি চৌধুরী পরিবারের একজনকে 100 টাকা দেব, একথা লিখলে প্রতিশ্রুতিপত্র হবে না, কারণ চৌধুরী পরিবারের একজনকে আমরা জানি না, তার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। প্রতিশ্রুতিপত্র বিনিময় বিলের মতো দেশের বিহিত মুদ্রার মাধ্যমেই পরিশোধ করতে হবে। নির্দিষ্ট তারিখ থাকবে, এতে চাহিদা মাত্র বা নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ করার অঙ্গীকার থাকবে। এতে কিছু পরিমাণ টাকা দেওয়ার প্রতিজ্ঞা মাত্র, ঋণের স্বীকারপত্র নয়, যেমন সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি প্রতিশ্রুতিপত্রের আওতায় পড়ে। আইনসঙ্গত মুদ্রা, এতে প্রতিশ্রুত অর্থ অবশ্যই দেশের প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হবে। আশা করি তোমরা প্রতিশ্রুতিপত্র এবং বিনিময় বিল বুঝতে পেরেছো, এদের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এখন আমি আশা করছি তোমাদের কাছে তোমরা এই বিনিময় বিলের ব্যবহার, বিনিময় বিল ও অঙ্গীকারপত্রের পার্থক্য এবং চেক ও বিনিময় বিলের পার্থক্য আলোচনা করতে পারবে। এর জন্য এটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি।